এই বর্ষায় একদিন সকালে চলে এলাম শিয়ালদা স্টেশনে। হঠাৎ মনে পড়ে গেল দিল্লির কথা। একটা কথা আছে না, যে দিল্লির লাড্ডু যে খেয়েছে সে পস্তেছে, আর যে না খেয়েছে সেও পস্তেছে। তাই না খেয়ে পস্তানোর চেয়ে খেয়ে পস্তানোই ভালো। সেজন্য চললাম মৌসুনী দ্বীপ, মানে মৌসুনী আইল্যান্ড। Sorry, it's DJ. শিয়ালদার দক্ষিণ শাখায় এসে এবার আমাদের পরবর্তী যে কাজ সেটি হচ্ছে ট্রেন ধরা। ট্রেন ছাড়বে 7:14 লেখা থাকবে লক্ষ্মীকান্তপুর, কিন্তু সেই ট্রেনটি যাবে নামখানা পর্যন্ত। লক্ষ্মীকান্তপুরে মাঝখানে বেশ কিছুক্ষণ হল্ট। ট্রেন একদম ঠিক সময়ে শিয়ালদা স্টেশন থেকে ছাড়ল। শিয়ালদহ থেকে নামখানার ভাড়া জনপ্রতি 25 টাকা করে মাত্র। এছাড়াও সমস্ত রকম তথ্য এই ভিডিওতে দেখব আমরা। এছাড়াও জানবো মৌসুনী আইল্যান্ডে কেন যাব ঘুরতে, আর কেনই বা যাব না। ট্রেন শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে এখন আমাদের গন্তব্যের পথে। আমাদের গন্তব্য নামখানা। কম বয়সী ছেলে মেয়েদের জন্য খুব কম খরচে 1 রাত 2 দিনের জন্য একদম আদর্শ জায়গা এই মৌসুমী দ্বীপ। আমাদের ট্রেন এখন লক্ষ্মীকান্তপুর স্টেশনে। এর নাম রাহুল, ও আমার বন্ধু। ওর সঙ্গে আজকে আমি যাচ্ছি মৌসুনী আইল্যান্ডে। ট্রেন লক্ষ্মীকান্তপুর স্টেশন ছেড়ে দিয়েছে আমাদের শেষ গন্তব্য নামখানার উদ্দেশ্যে। বাইরে অযোধ্যায় বৃষ্টি পড়ছে, কিন্তু যাই বলুন, এই বৃষ্টিতে ঘুরতে যাওয়ার মজাই একটা আলাদা। এখন ঘড়িতে ঠিক 10:10, অর্থাৎ 3 ঘন্টার আগেই আমরা পৌঁছে গেলাম নামখানা। নামখানা স্টেশন থেকে বেরিয়ে অনেক টোটো, সেই টোটোই আমরা উঠে পড়লাম দরদাম করে। যাচ্ছি হুজ্জুতুর ঘাট। নামখানা থেকে হুজ্জুতুর ঘাটের ভাড়া জনপ্রতি 60 টাকা করে, কিংবা রিজার্ভ করলে 300 টাকা। এখন আমরা জাতীয় সড়ক 117 নম্বরের উপরে, যে রাস্তা চলে গেছে কলকাতা থেকে একদম বকখালি পর্যন্ত। নামখানা স্টেশন থেকে এই রাস্তার উপরে এসেও অনেক টোটো, অটো, ম্যাজিক ভ্যান এবং বাস পাওয়া যায়, যেগুলি আপনাকে নামিয়ে দেবে 7 মাইল, 10 মাইল অথবা বকখালি পর্যন্ত। আমাদের পরবর্তী গন্তব্য 7 মাইল হয়ে হুজ্জুতুর ঘাট। এখন আমরা হাতানিয়া দোয়ানিয়া নদীর উপরে যে ব্রিজ, সেই ব্রিজের উপরে। এই ব্রিজের শেষে আছে টোল প্লাজা, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এই টোল প্লাজায় কোনো মানুষজন নেই, তাই টোল দেওয়ার কোনো ব্যবস্থা নেই। মৌসুনী মূলত একটি দ্বীপ, তাই খেয়া পার হতেই হবে এখানে যেতে গেলে। খেয়া পারাপারের জন্য আসে মূলত 3টি ঘাট। প্রথমটি হচ্ছে বাগডাঙ্গা ঘাট, দ্বিতীয় হচ্ছে হুজ্জুতুর ঘাট, আর 3 নম্বর হচ্ছে পাতিবুনিয়া ঘাট। এবার সামনে আসছে 7 মাইল মোড়। এইখান থেকে ডান দিকে আমরা ঘুরে যাব। বেশ কিছুটা গেলে পরেই হুজ্জুতুর ঘাট। এই রাস্তার প্রথম দিকটা বেশ খারাপ, কিন্তু কিছুটা গেলেই বেশ ভালো রাস্তা, চারিদিকে সবুজ, বেশ মনোরম এই জার্নিটি। মৌসুনী যাওয়ার জন্য যে 3টি ঘাটের কথা বললাম, তার মধ্যে হুজ্জুতুর ঘাট এবং পাতিবুনিয়া ঘাট দিয়েই বেশি লোক যাতায়াত করে। আমরা যাচ্ছি হুজ্জুতুর ঘাট হয়ে, কিন্তু ফেরার সময় আমরা ফিরবো পাতিবুনিয়া ঘাট হয়ে। প্রথমে বলছিলাম না কেন আসবেন, এই সুন্দর এই যাত্রাপথ উপভোগ করার জন্য আসতে পারেন মৌসুনী আইল্যান্ড। আর কেনই বা আসবেন না, তার জন্য আপনাকে পুরো ভিডিওটাই দেখতে হবে। দেখলে আপনার পরিষ্কার হয়ে যাবে কেন আসবেন ও কেন আসবেন না এই মৌসুনী আইল্যান্ডে। নামখানা স্টেশন থেকে টোটো করে এই হুজ্জুতুর ঘাট আসতে মোটামুটি সময় লাগে 40 থেকে 45 মিনিট। চলে এসেছি টোটো স্ট্যান্ডে। এবার এখান থেকে কিছু হেঁটে গেলেই খেয়াঘাট। খেয়াঘাটে আছে বোট, মোটর চালিত বোট। এই বোটে করেই আমরা পাড়ি দেব এই চিনাই নদী। ঘাটের পাশেই টানানো আছে রেড চার্ট ও ফেরির সময়সূচি, কিন্তু সেই অনুযায়ী কিন্তু ফেরি চলে না এবং ভাড়াও সেই অনুযায়ী নেওয়া হয় না। মোটামুটি এই জনপ্রতি ভাড়া মাথাপিছু 10 টাকা, কিন্তু আজ যেহেতু বৃষ্টি তাই ভাড়া দ্বিগুণ।
অর্থাৎ জনপ্রতি 20 টাকা করে। এই নিচে জল আর উপরেও জল, অবিরাম ধারার বৃষ্টি, এর মধ্যে এগিয়ে চলেছে আমাদের ফেরি মৌসুমী আইল্যান্ডের উদ্দেশ্যে। ঘাট এসে পড়েছে। এবার এই ঘাট থেকে টোটো করে যেতে হবে আমাদের বুকিং করা নির্দিষ্ট ক্যাম্পে। ক্যাম্পের নাম বললে এবং 5 জন হলে পরে প্রত্যেককে 35 টাকা করে জনপ্রতি আপনাকে পৌঁছে দেবে আপনার নির্দিষ্ট ক্যাম্পে। এক্ষেত্রে যদি 5 জন না হয় তাহলে পুরো টোটো রিজার্ভ করে যেতে হবে, সেক্ষেত্রে 5 জনের ভাড়াই আপনাকে দিতে হবে। অর্থাৎ হুজ্জুতের ঘাট হলে জনপ্রতি 35 টাকা ও রিজার্ভে 175 টাকা, আর পাতিবুনিয়া ঘাট থেকে হলে জনপ্রতি 25 টাকা ও রিজার্ভে 125 টাকা। আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। এখানে আমাদের নেমে পড়তে হবে। এরপর এখান থেকে একটু হেঁটে আমাদের ক্যাম্প। এই মৌসুমী আইল্যান্ডে আছে 60 থেকে 70টি ক্যাম্প। মোটামুটি অ্যাভারেজ সবকটা ক্যাম্পই একই রকম। তবে আমার সবচেয়ে পছন্দ ওই জায়গাটি, যে জায়গাটিতে আমরা যাচ্ছি, একদম সমুদ্রের উপরে একটি অস্থায়ী মাচা। এই মাচার উপর দাঁড়িয়ে পুরো সমুদ্রটাকে দেখা যায় এবং নিচে দিয়ে জল বয়ে যাচ্ছে। খুব ভালো লাগছে। আমি নিশ্চিত আপনাদেরও খুব ভালো লাগবে, বিশেষ করে যারা ইয়ং, সেই সব ইয়ং কাপলদের জন্য কম খরচে দারুণ জায়গা। এছাড়াও অনেকে মিলে, সব বন্ধুরা মিলে আসতে পারেন। দারুণ হুল্লোড় করার জন্য একটি পারফেক্ট জায়গা। যথারীতি রাহুল পৌঁছে গেছে। এইখানে বসে থেকে আমাদের অধিকাংশ সময় অতিবাহিত হয়েছে এই ক্যাম্পে। আর এই জায়গাটি হলো ক্যাম্পের খাবার জায়গা। দূরে শোনা যাচ্ছে সমুদ্রের গর্জন। এই ভরা জোয়ারে প্রত্যেকটি ক্যাম্পে জল আছড়ে পড়ছে। এইরকমভাবে বেশ কিছুদিন আরও চললে অচিরেই এই মৌসুমী আইল্যান্ড একদম ধ্বংসপ্রাপ্ত হবে। এটি একটি ভয়ের কারণ এবং এখনই যদি প্রশাসন সঠিক পদক্ষেপ না নেয় তাহলে অচিরেই কিন্তু অনেক দুর্যোগের সম্ভাবনা। ডাব দিয়ে ওয়েলকাম ড্রিঙ্কস, এখানকার প্রত্যেকটি ক্যাম্পে ওয়েলকাম ড্রিঙ্কস এই প্যাকেজের মধ্যে ধরা থাকে। আমাদের এই প্যাকেজটি লেগেছে জনপ্রতি 1100 টাকা, থাকা এবং খাওয়া মিলে। নামেই ক্যাম্প, কিন্তু প্রত্যেকটি ক্যাম্পেই আছে এরকম পাকা ঘর, বিলো অ্যাভারেজ। যদিও এসি আছে, তা সত্ত্বেও বিলো অ্যাভারেজ। আর বাথরুমও বেশ তথৈবচ, একদম ছোট, কোনো স্পেস নেই আর নেই কোনো ভেন্টিলেশন। এটা একটি হতে পারে না যাওয়ার কারণ এই মৌসুমী আইল্যান্ডে। আছে ডোম টেন্ট। এখন যেহেতু বর্ষাকাল তাই এখানে লোকজন থাকছে না, থাকাটাও বিপজ্জনক। আপনাদের দেখিয়ে দিলাম একবার, রেডি করা নেই। আছে নানা রকম দুষ্প্রাপ্য গাছ, আর আছে নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা। সমুদ্রের ধারে কিছুক্ষণ সময় কাটিয়ে এবার আমরা যাব দুপুরের খাবার খেতে। এই খাবার প্যাকেজের মধ্যে আছে আরও 2 রকম মাছ এবং মিষ্টি। এখানে বসে আমরা পুরো 180 ডিগ্রি দেখে নিই জায়গাটি। দেখা যাচ্ছে জম্বুদ্বীপ, তারপরে বেশ খানিকটা সমুদ্রের সঙ্গে মিশে গেছে, আর এই ডান দিকে দূরে দেখা যাচ্ছে গঙ্গাসাগরের দ্বীপ। বিকেল বেরিয়ে পড়েছিলাম এখানকার সাইট সিইং ম্যানগ্রোভ অরণ্য দেখবার জন্য। আমাদের পথপ্রদর্শক সুরজিৎ। এই সুরজিৎ মণ্ডল আমাদের ক্যাম্পের সমস্ত রকম কাজ করে, ওই মৌসুমী দ্বীপেই থাকে। এই মাটির বাঁধের উপর দিয়ে কিছুটা হেঁটে গেলেই ম্যানগ্রোভের জঙ্গল দেখতে পাবো। এখন এই বাঁধের কি অবস্থা আমি ঠিক বলতে পারবো না, কারণ আমরা আসার পরে এখানে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, তার সঙ্গে ছিল নিম্নচাপ এবং ভরা কোটাল। এখন চলছে ভাটা, তাই এখানে জল নেই, কিন্তু জলের সময় এখানে কিন্তু জলে একদম পরিপূর্ণ থাকে। জ্বরের সময় এখানকার রূপ একদম অন্যরকম, তাই জ্বরের সময় একবার আসতে পারেন।
ফেরবার সময় বাদ দিয়ে না ফিরে আমরা ফিরলাম গ্রামের মধ্যে দিয়ে। অসাধারণ সুন্দর গ্রাম, চোখ মন প্রাণ সব জুড়িয়ে যায়। বেলা শেষে ফিরে এলাম ক্যাম্পে। যেহেতু ভাটা তাই জল কিছুটা দূরে, কিন্তু বীজ বলতে কিছু নেই, শুধু কাদা। আগে কিন্তু বালি ছিল। সূর্য ডোবার পালা, কিন্তু এরপরে শুরু হবে মহাযজ্ঞ। এক কথায় ডিজে নাইট। Sorry ass DJ. মনে হচ্ছে অকাল দিওয়ালি নেমে এসেছে। এই জিনিস কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় হয় প্রত্যেকটি ক্যাম্পে। এই যে বাজনা শুনতে পাচ্ছেন, এখানকার বাজনা, তার সঙ্গে পাশের ক্যাম্পের বাজনাও আপনি শুনতে পাবেন। এই যে আমাদের পাশের ক্যাম্প, তারও বাজনা শোনা যাচ্ছে একসঙ্গে। সব মিলেমিশে একটি সাংঘাতিক কাণ্ড। You can get some. যারা ঘুরতে এসে একটু নিরিবিলি পছন্দ করেন বা একটু শান্ত পরিবেশ পছন্দ করেন, তাদের জন্য একদমই নয় এই সময়টা। তাই আমরাও বসেছিলাম একদম ঘরে। তার সঙ্গে আছে বনফায়ার এবং বারবিকিউ বা মুরগি পোড়ানো। এখন ঠিক রাত 10:05। এই বীভৎস আওয়াজ বন্ধ হয়েছে, কিন্তু এই ঝিকিমিকি লাইট, এলইডি লাইট, এগুলো জ্বলতেই থাকবে। কতক্ষণ জ্বলবে জানি না, কিন্তু শব্দ শান্ত হওয়ার জন্য এখন একটু বেশ মনোরম লাগছে জায়গাটাকে। এখানেই বসেছিলাম বেশ খানিকক্ষণ। তারপর দেখলাম এখানেই ডিনার সার্ভ করে দিয়ে গেল। রুটি এবং কষা মাংস, তার সঙ্গে একটা সবজি হতে পারে। বেশ ভালো অভিজ্ঞতা। রাত কেটে গিয়ে আরেকটি দিনের শুরু। আজকেই ফিরবো আমরা এখান থেকে। 10টার মধ্যে বেরিয়ে যাব, টোটো বলা আছে। সকালের জলখাবার নিয়ে ঘরে ঢুকলো সুরজিৎ। আরেকটি কথা বলে রাখি যে খাওয়ার মান কিন্তু যথেষ্ট ভালো। সমুদ্রকে শেষবারের মতো বিদায় জানিয়ে আমাদের এবার গন্তব্য পাতিবুনিয়া ঘাট। এই ছবি দেখে নিশ্চয়ই বুঝে গেছেন কেন আসবেন। এবার বলি কয়েকটি আমার পর্যবেক্ষণ বা মাইনাস পয়েন্ট। প্রথমেই বলতে হয় এই ক্যাম্পগুলো কতটা বৈধ। পরিবেশে ভারসাম্য হারাচ্ছে না তো? ভবিষ্যতে মৌসুমী পুরো দ্বীপটাই হারিয়ে যাবে না তো? যদিও এখন অনেকের রুটি রুজি সংস্থান হচ্ছে এখান থেকে। দ্বিতীয়ত, আপনি সরাসরি সহজে আসতে পারবেন না, ব্রেক জার্নি করতেই হবে আপনাকে। আর 3 নম্বর সাংঘাতিক ব্যাপার হলো যে প্রতি সন্ধ্যায় দিওয়ালি ও ডিজে নাইট, তার যে বিকট শব্দ, সেটি একটি মাইনাস পয়েন্ট। এই বহুমাত্রিক ভ্রমণ সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই লিখে জানাবেন। 24 ঘন্টার মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।